সুপ্রিয় দর্শক, সুবর্ণভূমির পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সপ্তাহখানেক আমরা নির্বাচনী প্রচারণা দেখতে পাবো। এখন সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন, শেষ সময়ের প্রচারণা চালাচ্ছেন। যত বেশি সম্ভব মানুষের কাছে, ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। তো এই পরিস্থিতিতে সুবর্ণভূমি যশোরের 6টি আসন সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন আসনের প্রার্থীদের অবস্থা কী, ভোটের অবস্থা কী, সর্বশেষ পরিস্থিতি কী, সেখানে কোনো ধরনের ট্রাবল আছে কিনা, ভোট সংক্রান্ত বিষয়ে আনুষঙ্গিক যে সমস্ত অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রিয় দর্শক, প্রথম দিনই আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুইজন সংবাদকর্মী। আমার ডানে বসা আছেন যশোরের সংবাদকর্মী জনাব জাহিদ হাসান। জাহিদ হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। সুবর্ণভূমি স্টুডিওতে আমার বায়ে বসা আছেন আরেকজন সংবাদকর্মী, যশোরের সংবাদকর্মী জনাব মাসুদ রানা বাবু। তিনিও দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি মাসুদ রানা বাবু। আমাদের সাথে মনিরামপুর থেকে যুক্ত আছেন আরেক সংবাদকর্মী আনোয়ার হোসেন। তিনি মনিরামপুরের সাংবাদিকতা করছেন দীর্ঘদিন। আমরা যশোর 5 আসন, যেটি মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত একটি আসন, সেই আসনের সর্বশেষ পরিস্থিতি, সেখানকার প্রতিদ্বন্দ্বীদের অবস্থা, ভোটের মাঠের সার্বিক অবস্থা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই আমি মনিরামপুরের সংবাদকর্মী আনোয়ার হোসেনের কাছে জানতে চাইব, আপনার ওখানে যে অবস্থা এখন চলছে, নির্বাচনী প্রচারণা চলছে যেভাবে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আনোয়ার। ধন্যবাদ সুবর্ণভূমি অনলাইন প্ল্যাটফর্মকে। মনিরামপুরে নির্বাচনী প্রচারণা যেভাবে চলছে সেটা অত্যন্ত আশানুরূপ। এখানে কোনো সহিংসতা এখনো পর্যন্ত সহিংসতার খবর আসেনি উল্লেখযোগ্যভাবে। মোটামুটি অবস্থাটা বেশ ভালোই আছে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যে সমস্ত প্রার্থী তার মতো করে প্রচারণা চালাচ্ছেন। এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নাই, নির্বিঘ্নে সবাই ভোটের প্রচারণায় রয়েছে। তো মনিরামপুরের নির্বাচনটি আসলে কেমন হবে, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। যে আপনি জানেন যে যশোরের সর্ববৃহৎ উপজেলা হচ্ছে মনিরামপুর। 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে আসনটি গঠিত। এই আসনে ভোটের যে ভোট যুদ্ধ সেটা অলরেডি শুরু হয়ে গেছে। যে মূলত যে দুটি রাজনৈতিক দল, যে বিএনপি এবং জামাত, তার সাথে বিএনপি থেকে একজন প্রার্থী স্বতন্ত্র দাঁড়িয়েছে আর কি। ফলে ত্রিমুখী যে রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতার আভাস সেটা অলরেডি শুরু হয়ে গেছে, মাঠে প্রচারণা শুরু হয়ে গেছে। বড় ধরনের কোনো সহিংসতা না ঘটলেও যে বাকযুদ্ধ সেটা আমরা দেখছি, যে বিভিন্ন পথসভা বা প্রচারণার সব জায়গায় আমরা এই যে বাকযুদ্ধ সেটা দেখছি। বিশেষ করে স্বতন্ত্র এবং যে ধানের শীষ এবং যে ধানের শীষের যে এবং দাঁড়িপাল্লার যে প্রতীক আছে, ত্রিমুখী যে প্রচারণার একটা বাকযুদ্ধ সেটা আমরা দেখছি। আচ্ছা, ভোটের যে প্রচারণা সেখানে যেটা হয় সচরাচর বাংলাদেশের এবং সাবকন্টিনেন্টের রাজনীতিতে যেটা হয়, আপনি যদি একজন প্রার্থী হন, আপনি আপনার নিজের পক্ষে কথা বলবেন, নিজের পক্ষে ভোটারদেরকে টানার চেষ্টা করবেন। একই সাথে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে তাদের বিরুদ্ধেও আপনি কথা বলবেন। ফলে এই যে পক্ষে এবং বিপক্ষে কথা বলছেন, অপর প্রার্থীও কিন্তু একইভাবে পক্ষে এবং বিপক্ষে কথা বলবে। এই যে বাকযুদ্ধ, এইটা কি আপনার অঞ্চলে, আপনার যে নির্বাচনী এলাকা যেখানকার আপনি ভোটার, যশোর 5, সেখানে কি সীমার বাইরে চলে গেছে নাকি এখনো সীমার মধ্যে আছে? আমরা এখন পর্যন্ত যেটা নির্বাচনী সংবাদকর্মী হিসেবে যেটা দেখছি, যে এখনো বাইরে যায়নি। যেটা যে বিগত নির্বাচনগুলো আমরা দেখেছি, যে বিভিন্ন যে নির্বাচনী পথসভায় যে বাকযুদ্ধের কারণে বিভিন্ন ছোট বড় সহিংসতার ঘটনা আমরা দেখেছি। এ ধরনের কোনো সহিংসতার ঘটনা এখনো দেখিনি। সহিংসতার বাদে আমরা চাই যে এটা ভালো নির্বাচন, অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক, আমরা এটাই চাই আর কি। আচ্ছা, মাসুদ রানা বাবু, আপনি শুনছিলেন যে জাহিদ হাসান বিশ্লেষণ করছিলেন যে সেখানকার রাজনৈতিক অবস্থা এবং প্রচারণার ক্ষেত্রে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং পরস্পরকে আক্রমণ করছেন, বাকযুদ্ধ হচ্ছে, কিন্তু সেটিও এখনো পর্যন্ত সীমার মধ্যে আছে, রাইট? সীমার মধ্যে আছে। তো সামগ্রিক যে নির্বাচনী পরিবেশ সেটি আপনার কাছে কেমন মনে হচ্ছে? সুবর্ণভূমি মাল্টিমিডিয়া টিমকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং
সমগ্র মনিরামপুর উপজেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। তো আসলে আপনি জানেন যে নির্বাচন মানে সবসময় একজন একটা প্রার্থী এবং কর্মী সমর্থকদের মধ্যে একটা বাকযুদ্ধ কাজ করে। তবে এই বাকযুদ্ধ থেকে যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক সেটা আমাদের কারো কাছে প্রত্যাশিত নয়। তো সেক্ষেত্রে মনিরামপুরে এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনা না ঘটায় আমি প্রার্থী সহ তাদের সকল কর্মী সমর্থকদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। তো আসলে এখানে প্রার্থীরা যে এখানে এখনো পর্যন্ত তারা নির্বাচনী মাঠে, বিশেষ করে আজকে নির্বাচনী প্রচারণা একেবারে প্রায় শেষ মুহূর্তে, এখনো মনে হয় আগামী 5 দিন মতো, মনে হয় 5 থেকে 6 দিন মতো প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। তো এখন শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে কিভাবে তাদের পক্ষে আনা যায় সে কাজটি চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের পাশাপাশি ওখানকার যে ভোটার তাদের মধ্যে কি পর্যাপ্ত উৎসাহ উদ্দীপনা আপনি দেখতে পাচ্ছেন? যেখানে যখনই আমরা দেখি না কেন মানুষের ভিতরে ভোট নিয়ে শুধু আলোচনা, এবং কে কাকে ভোট দিবে, কে জয়ী হবে, এইগুলো নিয়ে মূলত এখন মনিরামপুরে সর্বসময় এই একটা আলোচনা, শুধু ভোট। কোনো সাধারণ মানুষের ভোটের পরিবেশ নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ নাই যে কারো পরিবেশে কেউ বাধাগ্রস্ত করছে, এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা বুঝতে পেরেছি। আপনি শুনছিলেন যে প্রার্থীরা যেভাবে প্রচারণা করছে, একইভাবে ভোটের সাধারণ ভোটার যারা আছেন তাদের মধ্যেও পর্যাপ্ত উৎসাহ উদ্দীপনা কাজ করছে, এবং অফিস আদালত, চায়ের দোকান, সমস্ত জায়গায় ভোটের আলোচনা। এটাকে কি আপনি ইতিবাচক হিসেবে দেখবেন? আমি ইতিবাচক হিসেবে দেখি, কারণ দীর্ঘদিন পর একটা বড় যে রাজনৈতিক দুটা দল যে ভোটের বাইরে ছিল, বড় দুটা দল আবার রাজনীতিতে ফিরেছে, তারা আবার ভোটের রাজনীতিও করছে। সব মিলে যে প্রচারণা বাড়তি অন্যান্য নির্বাচনের চেয়ে এটা বেড়েছে কয়েক গুণ, আমরা সেটা দেখছি। বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশ করছে যে উন্মুক্তভাবে, সব মিলে এটা আমরা ইতিবাচকই দেখি যে রাজনৈতিক একটা ভালো একটা নির্বাচন হবে। মাসুদ রানা বাবু, আপনি জানেন যে দীর্ঘ প্রায় 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। তো তারপরে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী শাসক গোষ্ঠী বিতাড়িত হয়, তারপরে অন্তর্বর্তী সরকারের অধীনে এই প্রথম নির্বাচিত হতে যাচ্ছে। আপনি শুনছিলেন আমাদের মনিরামপুরের সাংবাদিক আনোয়ার হোসেন বলছিলেন যে সর্বক্ষেত্রেই উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে। তো আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের বাইরে, আওয়ামী লীগ তো এবারের নির্বাচনে নাই, আওয়ামী লীগকে বাদ রেখেই যে নির্বাচনটি হচ্ছে এটি যথেষ্ট সাড়া দেবে মানুষকে? আমার সহ আলোচক জাহিদ যে কথাটা বললেন যে বিগত দুটি নির্বাচনে যে প্রধান দুটি রাজনৈতিক দল বাইরে ছিল, বিষয়টা কিন্তু তেমন না। বিষয়টা হচ্ছে সমগ্র সাধারণ মানুষই কিন্তু এই ভোট উৎসব থেকে, ভোট উৎসবের বাইরে ছিল। আপনি নিজেও জানেন, নিজেও হয়তো আমার কথা একমত হবেন যে এই নির্বাচনী উৎসব কিন্তু ধর্মীয় উৎসবের পরে আমরা এই নির্বাচনী উৎসব করতাম। তো সেই উৎসব থেকে দীর্ঘ 15 বছর এই দেশের মানুষ বঞ্চিত ছিল। এবং আপনি যে রাজনৈতিক দলটার কথা বললেন, আওয়ামী লীগ এই নির্বাচনের বাইরে, এই আওয়ামী লীগ মানুষকে এই উৎসব থেকে বঞ্চিত করে রেখেছিল। তো সেখানে আওয়ামী লীগ ছাড়াই এই যে নির্বাচনটা হচ্ছে, এটা কোনো প্রভাব ফেলবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। শুধু আমি না, আমার মনে হয় সাধারণ মানুষও সেটা স্বীকার করেন, যেহেতু তারাই এই আওয়ামী লীগই কিন্তু সাধারণ মানুষের ভোটার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। তো সেখানে আওয়ামী লীগ এই নির্বাচনের বাইরে থাকা কি না থাকা, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে কোনো কিছু যায় আসে না, কিছু মিন করে না। আনোয়ার হোসেন, আপনার ওখানে আমরা জানি যে বিপুল সংখ্যক ভোটার রয়েছে, প্রায় 5.25 লাখ। এর মধ্যে হিন্দু ভোটারের সংখ্যা, ধর্মীয় সংখ্যালঘু ভোটারের সংখ্যা 70,000-এর বেশি, এবং তাদের বড় অংশের উপস্থিতি মনিরামপুরের পূর্বাংশের কয়েকটি ইউনিয়নে। আপনার কি মনে হয় যে হিন্দু ভোটার এবং সরাসরি যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের ভোটার সমর্থক, তারা আগামী নির্বাচনে ভোট দিতে যাবেন? দেখুন, আমি তো ফিল্ডে নির্বাচনে অনেক কাজ করেছি এবং করছি। আমার কাছে এখনো মনে হয়নি যে এই যে যারা আওয়ামী লীগের ভোটার, বিশেষ করে সংখ্যালঘু যে ভোটটা,
এনারা যে ভোটের মাঠে যাবে না এমন কোনো পরিবেশ মনিরামপুরে এখনো সৃষ্টি হয়নি। আমরা তাদের সাথে একাধিকবার কথা বলেছি, তারা স্বচ্ছন্দে ভোটের মাঠে যাওয়ার জন্য তারা ইচ্ছা পোষণ করেছে এবং তারা যাবে, অনুকূল পরিবেশ পেলে তারা ভোটের মাঠে যাবে। শুধু সংখ্যালঘু না, আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী বা সমর্থক ভোটার, এরাও উপযুক্ত পরিবেশ পেলে এরাও ভোটের মাঠে যেতে আগ্রহী। তাদের ভিতরে ভোটের মাঠে না যাওয়া নিয়ে এখনো পর্যন্ত কোনো সংখ্যা কাজ করছে না। ওকে, আনোয়ার হোসেন বলছিলেন যে ভোট দিতে যেতে চান, সংখ্যালঘু ভোটাররাও ভোট দিতে যেতে চান, যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আছেন এবং সাধারণ কর্মী আছেন, যারা সমর্থক আছেন, যারা তারাও ভোট দিতে যেতে চান। তো আওয়ামী লীগের প্রার্থী নাই, সেই ক্ষেত্রে নৌকা ছাড়াই এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। যে প্রার্থীরা ওখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের ভোটের উপরে, রেজাল্টের উপরে এই আওয়ামী লীগের ভোট অথবা ধর্মীয় সংখ্যালঘুদের ভোট কোনো প্রভাব ফেলতে পারে কি? হ্যাঁ, যে 12টি নির্বাচন হয়েছে সেটার সবচেয়ে বেশি কিন্তু 6বার 4বার আওয়ামী লীগের প্রার্থী বিজয় হয়েছে এবং 2বার আওয়ামী লীগের যে স্বতন্ত্র প্রার্থী হয়েছে সে বিজয় হয়েছে, সেই প্রার্থী। সব মিলে যে 6বার হচ্ছে আওয়ামী লীগেরই নেতা বা জনপ্রতিনিধি ওখানকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। বলা হয় যে আওয়ামী লীগের ঘাঁটি বলা হয় মনিরামপুরের আসনটি। এই আসনটির এই আওয়ামী লীগের ভোট এবং ইন্দো অধ্যুষিত যেসব ভোট আছে, এটা জয় পরাজয়ের একটা নিয়ামক হবে বলে আমরা মাঠের যে কাজ করি সেই কাজ থেকে আমরা উপলব্ধি করছি এবং মানুষের সাথে কথা বলছি। আপনারা দেখেন যে অনেক নেতাকর্মীরা আছে যারা আওয়ামী লীগের দুঃশাসন বলি, যারা অনেক পদধারী নেতা, তারা তো অনেকে এলাকার বাইরে আছে, তারা ভোটের কেন্দ্রে পদধারী নেতা যাবে না, এটা আমরা জানি আর কি। কিন্তু এই যে রাজনীতিতে দুইটি রাজনৈতিক দলের 3জন যে প্রার্থী হবে, 3জন প্রার্থী স্বতন্ত্র, বিএনপি এবং ধানের শীষের যে প্রার্থী, 3জনের যে প্রার্থী এই আওয়ামী লীগ এবং ইন্দো অধ্যুষিত যেসব ভোট আছে এদের কাছে টানা নানা প্রলোভন দিকে বা জনপ্রতিশ্রুতি দিচ্ছে বা ভবিষ্যতে তার দল ক্ষমতায় গেলে তাদেরকে শেল্টার দেওয়া যেটা বলি, এই ধরনের প্রতিশ্রুতি আমরা দেখছি। বিভিন্ন সভা সমাবেশ বলি, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ধানের শীষের যে প্রার্থীর। সব মিলে আমি মনে করি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং ওখানকার ভোটার হিসেবে যে পদধারী নেতাদের না টেনে তারা কর্মী লেভেলের অনেক আছে তাদেরকে টানার চেষ্টা করছে এবং হিন্দু অধ্যুষিত যেসব ভোটার আছে সেগুলোও ভোটারকে ভোটের মাঠে নিয়ে যাওয়ার এক ধরনের কাজ করছে বলে আমরা মনে করছি। ওকে, মাসুদ রানা বাবু, আপনার কাছে কি তথ্য আছে এই সংক্রান্ত বিষয়ে, যে যারা এই যাবৎ নৌকায় ভোট দিয়ে এসেছে তারা কি সামনে নির্বাচনে ভোট দিতে যাচ্ছে? দেখুন, বিগত দিনে যে আওয়ামী লীগের যে প্রসঙ্গটা আসলো, এই যেখানে আওয়ামী লীগের সময় নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের লোককে কিন্তু আওয়ামী লীগের লোকের কিন্তু ভোট থেকে বঞ্চিত করে রাখছিল এবং আমি দামি যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে কিন্তু ওই তারা দখলদারিত্বের স্বার্থে আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু সেই নির্বাচনে ভোট দিতে পারেন। এটা হয়তো আপনিও আমার সাথে একমত হবেন। তো সেখান থেকে ওই যারা আওয়ামী লীগের যারা বঞ্চিত, আওয়ামী লীগের যে সমস্ত ভোটাররা বঞ্চিত ভোট দিতে পারে নাই, তাদের ভিতরে কিন্তু এই নির্বাচন একটা উৎসব কিন্তু স্বাভাবিকভাবে কাজ করতেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আরও একটি বিষয় হচ্ছে, এখানে মনিরামপুরের যে সনাতন ধর্মের যে বিষয়, যে কথাগুলো বলা হচ্ছে, তো আসলে কি আপনি এখানে সংখ্যালঘু বলতে কোনো বিষয় না, এখানে হচ্ছে সনাতন ধর্ম। তো আসলে সেই সনাতন ধর্মরা সবসময় কিন্তু একটু সুরক্ষার পাওয়ার কথা বা সামাজিক সুরক্ষার কথাটা কিন্তু আগে বিবেচনা করে। তো আপনি বিগত দিনে কিন্তু আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তাদের কাছ থেকে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু এই নিরাপত্তাটুকু পায়নি। ইভেন এর আগে গণ অভ্যুত্থানের 24 সালে আগ পর্যন্ত যে নির্বাচন, 24 সালে যে নির্বাচনে স্বপন বাবুর পরাজয় হয়, উনি কিন্তু নৌকা মার্কায় নির্বাচন করেছিলেন। এর আগে 18 সালের নির্বাচনে সেই মিডনাইট নির্বাচন বলেন বা নিশিরাতের সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু উনি মন্ত্রী হয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, উনি কিন্তু মন্ত্রী হয়েও উনি কিন্তু ওনার ধর্মের লোকজনে কিন্তু সুরক্ষা দিতে ব্যর্থ হন। তার বাস্তব প্রমাণ হচ্ছে মনিরামপুরের একজন বনিদি ব্যবসায়ী রতন পাল, তার ছোট ভাই কার্তিক পালকে তৎকালীন সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করে তাদের বাড়ি লুট করে। সেই কার্তিক যে কারা হত্যা করেছে এটা যেহেতু আমাদের কাছে প্রমাণিত না, আমরা কথা না বলি না, আমি একটু শেষ করি। তো ওই সময় কার্তিক পাল হত্যার হওয়ার পরে ওই ভুক্তভোগী পরিবার কিন্তু বিচার পায়নি। বিচার না পাবার কারণে তারা কিন্তু বিদেশে পাড়ি জমিয়েছে।
আমি আপনার সাথে বাস্তবতাটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি বরাবরই আমি যেটা দেখেছি, আবার এই আওয়ামী লীগের হাতে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল টকল নানাবিধ ঘটনা জড়িয়ে আছে। তো আমি মনে করি এই নির্বাচনে যে প্রার্থীরা তাদেরকে আগামী দিনে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারবে, আমি মনে করি তাদের কথায় বা সেই প্রতীকে তারা আস্থা রাখবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। ওখানে আমরা জানি যে বিএনপির প্রার্থী আছেন ধানের শীষে, যদিও তিনি অন্য দলের জমিয়তে উলামা ইসলামের নেতা, তাকে আন্দোলনের শরীফ দলের নেতা হিসেবে ট্রিট করে তাকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ধানের শীষ। এবং বিএনপির প্রার্থী কিন্তু সেখানে বসেনি, শহীদ মোহাম্মদ ইকবাল। ফলে রশিদ আহমদের সাথে শহীদ মোহাম্মদ ইকবাল রয়েছেন, অপরদিকে দাড়িপাল্লার প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী রয়েছেন, যিনি ওই এলাকায় এখনো বেশ জনপ্রিয়, গাজী এনামুল হক। তো এই যে নির্বাচনের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই পরিস্থিতিতে আপনি কি বলবেন যে ভোটের রেজাল্ট কোন দিকে যেতে পারে বা ভোটারদের ট্রেন্ড কেমন? আমি তো ধারণা করছি যে ত্রিমুখী একটা লড়াই হবে ভোটের মাঠে, যেহেতু বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। সেখানে দীর্ঘদিন ধরে দাবি ছিল যে প্রায় দুই দশক সময় ধরে তারা শরিক দলকে ছেড়ে দিয়ে আসছে। ফলে যে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মীরা যারা রাজনীতির সক্রিয় রয়েছে তারা দাবি করছিল যে এবার যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী দেওয়ার জন্য বিভিন্ন আন্দোলন করেছে বা আবাসও ছিল, এর আগেও কিন্তু জি জি জি। সেক্ষেত্রে প্রথমবার মনোনয়ন দিয়েও ছিল। ফলে আমরা দেখেছি যে ওখানে যে রাজনীতিক যে দুইটা বলয় ছিল, সেই বলয়ে একটা ঐক্যবদ্ধ হয়ে তার নিজ যে প্রার্থীকে বিজয় করার জন্য মাঠে নামবে বা নেমেও ছিল। পরবর্তীতে যে চূড়ান্ত যে প্রত্যেক দল শরিক দলের যে আহমদ রশিদকে উনি দিয়েছেন, দেওয়ার পরে বিএনপির একটা বড় রোজ আহমদকে উনি দিয়েছেন, দল দিয়েছেন। মনোনয়ন দেওয়ার পর বিএনপির একটা বড় একটা অংশ এই ধানের শীষের বা বিএনপির মনোনয়ন থেকে যে বলয় থেকে বেড়ে এসে যে তাদের যে উপজেলা বিএনপির সভাপতি ছিল যে শহীদ ইকবাল, উনি কিন্তু যে মাঠ ময়দানে তার যে অনুসারীদের চাপে মূলত উনি প্রার্থী হয়েছিলেন বলে আমরা দেখতে পেরেছি। এবং এখন পর্যন্ত তার একটা আলাদা জনসমর্থনই আছে, যেহেতু বিএনপির একটা বড় একটা অংশ তার সাথে আছে। আমরা দেখছি মাঠে ময়দানে, যদিও আজ থেকে জেলা বিএনপি এটা বহিষ্কার কমিটি স্থগিত এবং পৌর কমিটিও মানে পদ স্থগিত করে রেখেছে কমিটিটা আর কি। তারপরেও তারা মাঠে ময়দানে সেই বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ শুরু করেছে বা করবে এমনই বলেছে। সব মিলে যে বিএনপির একটা বড় যে ভোটের অংশ দুর্ভাগ হয়ে গেছে, হয়ে যাওয়ার কারণে যে এখানে সুবিধা পাচ্ছে জামাতের যে প্রার্থী যে গাজী এনামুল হক, উনিও এলাকায় উনি খুব পরিচিত মুখ, যেহেতু উনি অ্যাডভোকেট, লেখক, শিল্পী এবং ইসলামিক বক্তা বটে, সুবক্তা। তিনি এলাকাতে বিভিন্ন রকম বক্তা দিয়ে মানুষের কাছে আলাদা একটা পরিচিত ব্যক্তি, আবার দলীয় প্রার্থী যেহেতু জামাতের। সব মিলে এখানে আমি মনে করছি যে স্বতন্ত্র প্রার্থী যে কলস প্রতীকের শহীদ ইকবাল এবং দাড়িপাল্লার যে জামাত ইসলামের যে প্রার্থী, এই দুটার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী হবে বলে আমার যে মাঠে ময়দানে কাজ করার যে আভাস যেটা আমি পেয়েছি এটা। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হলে মূলত এখানে দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি, কারণ সেটা দেখছি যে যেহেতু বিএনপির বড় দুইটা গ্রুপ বিভক্ত হয়ে গেছে। আমরা সামনে আজ থেকে কমিটি স্থগিত হলো, বহিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। পরে তৃণমূলে এক ধরনের যে এই যে বিএনপির দুটি গ্রুপের ভিতরে আমরা সংঘর্ষের ঘটনা বা নির্বাচন নিয়ে এক ধরনের যে হাঙ্গামা বলি, এই ধরনের একটা হবে বলে আমরা মনে করছি। এটা শঙ্কা নিরাপত্তা এখনো পর্যন্ত হয়নি, তবে শঙ্কা আছে। মাসুদুর রহমান বাবু, আপনি জানেন যে আজকে মনিরামপুর পৌর কমিটি সহ 5টি ইউনিট বাতিল করে দিয়েছে, স্থগিত করে দিয়েছে বিএনপি। আবার বিএনপির ভোটাররা, বিএনপির কর্মী সমর্থক, নেতা কর্মী সমর্থক সবাই দুইটা সুস্পষ্ট ভাগে ভাগ হয়ে গেছে। তো প্রতিদ্বন্দ্বী যেহেতু জামাত এবং জামাতের প্রার্থী বেশ জনপ্রিয়, তিনি পরিচিত, তো বিএনপির এই দুইটা অংশ পরস্পর মুখোমুখি অবস্থায় থেকে জামাতকে কি মোকাবেলা করতে পারবে? আচ্ছা, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার সহ-আলোচক জাহিদের একটা কথা সূত্র ধরে আমি বলি। জাহিদ যে কথাটা বললেন যে জামাতের প্রার্থী অনেক পরিচিত, উনি বক্তা, উনি লেখক, উনি বিভিন্ন, আসলে কিন্তু এইগুলো কিন্তু ভোটের মাঠে প্রভাব পড়ে না। ভোটের মাঠে কিন্তু ভোটারদের কাছে প্রভাব পড়ে যারা বিগত দিনে তাদের কাছে যারা তাদের সংকটে, সুখ দুঃখে যারা পাশে ছিল। সেক্ষেত্রে কিন্তু আমি বিএনপিকে দেখেছি বিভিন্ন সময়ে, বিশেষ করে করোনাকালীন সময় থেকে শুরু করে বন্যা
সর্বশেষ 2024 সালে যে ভয়াবহ বন্যা মনিরামপুরে, এখানে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ ইসলাম অমিত নিজে ওখানে যে কিন্তু বনবাসী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলেন। তাছাড়া আপনি কিন্তু একটা মানে জানেন যে মনিরামপুরে সবচেয়ে বড় সমস্যা কিন্তু ভবদাহ একটা সমস্যা। এই ভবদাহ সমস্যা কিন্তু অনিন্দ ইসলাম অমিতের পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম কিন্তু ভবদাহ সমস্যার স্থায়ী সমাধানের জন্য কিন্তু পিআরএম প্রকল্প চালু করেন। তো বিগত দিন এরকম মানবিক এবং এলাকার উন্নয়নের স্বার্থে যে কাজগুলো যারা করেছে তারাই কিন্তু তাদের প্রতি, সেই দলের প্রতি কিন্তু জনগণ আস্থা রাখবে, এটাই কিন্তু স্বাভাবিক। তরিকুল ইসলাম কিন্তু ওই আসন জিতে প্রায় 300 কিলোমিটার কিন্তু পাকা সড়ক নির্মাণ করেছেন, 200টির অধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা সহ অসংখ্য মহাবিদ্যালয় তৈরি, অসংখ্য মাধ্যমিক নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ভবন তৈরি বা প্রতিষ্ঠান স্থাপনের, এরপরে 17টি ইউনিয়নের মধ্যে 12টি ইউনিয়নের নতুন ভবন বা মডেল ভবন তৈরি কিন্তু তরিকুল ইসলামের হাত দিয়ে হয়েছে। তো এখানে যে রাজনৈতিক দলের আমি একটু শেষ করি, তো যে অবদান, তরিকুল ইসলামের যে অবদান, সেই অবদানের ফল কি ধানের শীষ প্রতীকের প্রার্থী পাবেন নাকি শহীদ ইকবাল পাবেন স্বতন্ত্র? ওখানে অবভিয়াসলি ধানের শীষ পাবেন। কেন আমি বলি, এখানে কিন্তু মানুষের কিন্তু ব্যক্তি আবেগ, প্রত্যেকটা রাজনৈতিক দলের বা কর্মী সমর্থকদের ভিতরে কিন্তু তার প্রতীকের প্রতি কিন্তু আলাদা একটা আবেগ কাজ করে। দিন শেষে হ্যাঁ, বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল, এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। তার উদ্দেশ্য এই নয় যে হয়তো যদি এখানে প্রতিদ্বন্দ্বী বা দলের বিদ্রোহী কাউকে ওই দলের কর্মী সমর্থক হয়তো তারা মনক্ষুণ্ণ বা হয়তো অতি আবেগতাড়িত হয়ে তারা হয়তো যিনি স্বতন্ত্র প্রার্থী আছেন তার পক্ষে কাজ করছে, কিন্তু দিন শেষে কিন্তু তারা ভোটটা ধানের শীষে দিবেন বলে আমি ব্যক্তিগত বিশ্বাস করি। তার কারণ, তার একটা বড় প্রমাণ দেই, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু যখন অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে ধানের শীষ প্রতীক কেড়ে নেওয়া হলো, যখন এটাকে রশিদ আহমেদকে দেওয়া হলো, তখন কিন্তু এ নিয়ে মনিরামপুরে বৃহৎ আন্দোলন হয়েছিল যে পুনরায় ইকবাল সাহেবকে ধানের শীষ দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আসাদুজ্জামান মিন্টু সহ সিনিয়র নেতারা কিন্তু ব্যাপক আন্দোলন করছিলেন। কিন্তু পরবর্তীতে আমি শেষ করি পরবর্তীতে যখন তখন এই মিন্টু দেখেন ধানের শীষকে বিজয় করার জন্য প্রাণপণ তার অনুসারীদের নিয়ে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরেকটা বিষয়, বিগত দিনে কিন্তু এই যে সনাতন ধর্মাবলম্বীদের যে কথা, এখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু সবসময় কিন্তু যে সামাজিক সুরক্ষার যে বিষয়টা, সেটা কিন্তু এই বিএনপির হাতেই কিন্তু পেয়েছে। আমি নিজে ওই অঞ্চলের বাসিন্দা হিসেবে আমি ছোটবেলা থেকে দেখে আসছি যেখানে হিন্দু মুসলমান মানে যে একটা সম্প্রীতি, যে মেলবন্ধন বা একটি নিজেদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটা কিন্তু বিএনপির হাত থেকেই আমরা বিভিন্ন সময় দেখেছি। সেই কারণে আমি মনে করি তারা এবারও হয়তো বিএনপির প্রতি আস্থা রাখবে। এবং বুঝতে পেরেছি জনাব জাহিদ, আপনি 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে যদি আপনার শেষ কোনো কথা থাকে বলুন। জি, যদি উন্নয়নটা দেখি, আমি স্বপন ভট্টাচার্য, যিনি আওয়ামী লীগের আমলের শেষ উনি ইয়াকুবের সাথে যখন নির্বাচন করলো ওখানকার স্বতন্ত্র প্রার্থী, উনি দলীয় তো মনোনয়ন পেয়েছিলেন। উনি ওনার মানে ক্ষমতায় ঠায় করলেন, যশোরে অনেক উন্নয়ন করেছে, অনেক উন্নয়ন আমরা দেখেছি। তারপরে কিন্তু দলীয় মনোনয়ন পাওয়ার পরেও সেই উনি বিজয় হতে পারেনি, কারণ তার সময় আমরা দেখেছি যে লুটপাট, অনিয়ম বা বিভিন্ন সিন্ডিকেট তৈরি করা আমরা উপজেলাতে আমরা দেখেছি। সেটার প্রভাব কিন্তু তার নির্বাচনে পড়েছিল। আমরা দেখি রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পরেও বিভিন্ন অভিযোগ আসছে কিন্তু একটি দলের একটি পক্ষের যে নেতাকর্মীরা বিভিন্ন লুটপাট বলেন বা রাজনৈতিক প্রতিহিংসার শিকারও হয়েছে। ফলে এই যে প্রতিহিংসার যে প্রভাব, সেটা তো এই নির্বাচনে থাকে। এক ধরনের মানুষের বিচারটা করবে ভোটের মাধ্যমে, সেটা তো একটা প্রভাব ফেলবে বলে আমি মনে করি। সেই জায়গা থেকে একটা জয় পরাজয়ের একটা ইয়ে হবে। হ্যাঁ, জাহিদ হাসান, আপনার কথা বুঝতে পেরেছি। 30 সেকেন্ডের মধ্যে আপনি যদি শেষ করেন। দেখুন, আসলে কি, স্বপন ভট্টাচার্য যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন ইয়াকুব আলী, উনি কিন্তু স্বতন্ত্র হয়ে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু এমপি হয়েছিলেন। বাট ওই স্বতন্ত্র আর এখনকার স্বতন্ত্রের ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। তার কারণ ওখানে আওয়ামী লীগের লোকই কিন্তু ওই সময় ইয়াকুব আলী পক্ষ নিয়ে কিন্তু তারা ইয়াকুব আলীকে জিতেছিলেন। 17 বছর কিন্তু বিএনপির সাধারণ কর্মীরা তারা কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন এরা কিন্তু সবাই কিন্তু ভোটের মাঠে যাবে। এবং এখানেও কিন্তু ভাই যে উনি যেহেতু বললো যে আওয়ামী লীগের একটা বড় অংশ ইয়াকুব আলীর সাথে আছে, এখানেও কিন্তু স্বতন্ত্র যে কলস, যিনি সাবেক যে বিএনপি সভাপতি ইকবাল, উনার সাথেও কিন্তু বিএনপির একটা বড় একটা অংশ এখনো তৃণমূলে মাঠকর্মী মাঠে আছে। ফলে একটা
এটা সত্য, তবে আমরা প্রভাব ফেলবে আর কি ভোটের মাঠে। আমরা যারা জাহিদ হাসান আপনাকে ধন্যবাদ, যারা বাসিত রানা বাবু আপনাকে জি। ধন্যবাদ। আমরা 12 তারিখের প্রতীক্ষায় থাকি, আমরা দেখি যে জনগণ আসলে কাকে নির্বাচিত করেন। আমরা বিশ্বাস করতে চাই যে জনগণের যে ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ, সেই সুযোগ এবার দীর্ঘদিন বাদে তাদের সামনে আসছে, ফলে তারা সঠিক সিদ্ধান্তটাই নেবেন। আমার মনে হয় যে যোগ্য নেতৃত্বই মনিরামপুরের সংসদ সদস্য নির্বাচিত হবেন। মনিরামপুরবাসীর জন্য আমাদের শুভকামনা, প্রার্থীদের জন্য শুভকামনা, আপনাদের দুজনের জন্য শুভকামনা, সুবর্ণভূমির সকল দর্শক শ্রোতা সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।